আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আমাদের আজকের ক্লাসে অধ্যায় 10 আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের আলোচনায় আমরা যা যা বিষয়বস্তু কভার করব তা হচ্ছে, প্রথমত আমরা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের সংজ্ঞা নিয়ে কথাবার্তা বলবো। তারপর আদর্শ গ্যাসের যে সূত্রবলী আছে আইডিয়াল গ্যাসেস ল, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তারপর আমাদের আলোচনায় আসবে গড় বেগ, গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ এবং সর্বাধিক সম্ভাব্য বেগ। তারপর আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব, গড় মুক্ত পথ, শক্তির সমবিভাজন নীতি, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার আলোচনা নিয়ে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের যে আলোচনা থাকছে আদর্শ গ্যাস নিয়ে বা আইডিয়াল গ্যাসেস নিয়ে, সেখানে আমরা বলতে যাচ্ছি যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় এবং চাপে বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে আদর্শভাবে মেনে চলে, তাদেরকে আমরা বলেছি আদর্শ গ্যাস। আমরা আদর্শ গ্যাসের যেই মৌলিক স্বীকার্যসমূহের কথা বলছি, সেখানে আমরা এখানে বলতে চাচ্ছি স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আয়তনের সাপেক্ষে তার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনের হার সেটা হবে 0। আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। প্রকৃতপক্ষে কেবলমাত্র নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রাতেই বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে। এরপর আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের আদর্শ গ্যাস যেই ফর্মুলাগুলো মেনে চলবে সেই ফর্মুলাগুলোর রূপ। যেমন PV = nRT আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ বলে থাকি। এইটাকে আমরা এখানে n = বলতে পারি PV/RT অথবা m/m অথবা n/Na, তাই না? যেখানে n হচ্ছে বেসিক্যালি কত মোল আমাদের বস্তু কণা বা গ্যাস নিয়ে কাজ করছি সেটা। এখানে বলে দেওয়া হচ্ছে যে ছোট হাতের m = গ্যাসের ভর, বড় হাতের m হচ্ছে গ্যাসের মোলার ভর, Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা which we know is equals to 6.023 into 10⁻23 এবং n হচ্ছে গ্যাসের অণু সংখ্যা। বা আমরা বলতে পারি Pm = dRT, যেখানে d হচ্ছে কি আমাদের বেসিক্যালি সেই গ্যাসের ঘনত্ব। ঠিক আছে, d হচ্ছে এখানে গ্যাসের ঘনত্ব। এবং সিমিলারলি আমরা বাকি ইকুয়েশনগুলোকে আসলে এখান থেকে নিয়ে আসতে পারি। এবং ফাইনালি দেখতে পাচ্ছি আমরা R = Kn, যেখানে k কে আমরা কি বলেছি? বোলজম্যান কনস্ট্যান্ট, তাই তো? কে আমাদের জন্য এখানে বোলজম্যান কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি। আর এই স্লাইডে আমরা বেসিক্যালি প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপের একটা হিসাব দেখিয়েছি। আমরা জানি প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 273 কেলভিন। প্রমাণ চাপ আমরা 760 মিলিমিটার পারদ চাপকে বলি অথবা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারকেও বলে থাকি প্রমাণ চাপ, তাই না? এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা সবাই জানি 101,325 প্যাসকেল যদি আমরা SI ইউনিটে নিয়ে আসতে চাই, তাই তো? পরম শূন্য তাপমাত্রা আমরা সবাই জানি -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবকের বেশ কয়েকটা এককের কথা আমরা এখানে বলে দিয়েছি এবং বোলজম্যান ধ্রুবকটাকেও আমরা SI ইউনিটে প্রকাশ করে দিয়েছি এখানে। তো বেসড অন দিস ইকুয়েশনস আমরা আমাদের প্রথম গাণিতিক সমস্যা যদি দেখি, বলা হচ্ছে একটি সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের আয়তন 1.10 মিটার কিউব, তাপমাত্রা বলা হচ্ছে 300 কেলভিন এবং চাপ বলা হচ্ছে 2.5 × 10⁵ প্যাসকেল। তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন যদি বের করে নেওয়া হয় তাহলে বলা হয়েছে চাপ কমে 1.3 × 10⁵ প্যাসকেল হয়। ব্যবহৃত অক্সিজেনের ভর বের করতে বলা হয়েছে আমাদের কাছে, তাই তো? তো আমরা সবাই জানি আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাসগুলো PV = nRT সমীকরণ মেনে চলে। এখন খেয়াল করে দেখবো আমাদের কাছে বলা হচ্ছে একটি সিলিন্ডারে গ্যাসের আয়তন, বলা হচ্ছে একটি সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 1.10 মিটার কিউব। যেহেতু একই সিলিন্ডারের মধ্যে থাকছি আমরা বলতে পারি সেখানে আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর তাপমাত্রা 300 কেলভিন বলা হচ্ছে এবং বলা হচ্ছে তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নিচ্ছি আমরা। তার মানে সমষ্ণ প্রক্রিয়া T আমাদের জন্য কনস্ট্যান্ট, আরও আমাদের জন্য কনস্ট্যান্ট। সুতরাং পরিবর্তিত হচ্ছে কে কে? তাহলে P পরিবর্তিত হচ্ছে চাপ, যেটা বলে দেওয়া হয়েছে, এবং এই চাপের পরিবর্তনের জন্য আমরা বলতে পারি বেসিক্যালি তাদের মোল সংখ্যারও পরিবর্তন হয়েছে। তো আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি N = PV/RT। সুতরাং প্রাথমিক অবস্থায় যদি তাদের জন্য মোল সংখ্যা N0 হয়, N0 = আমরা বলবো P0V/RT, এবং যদি পরিবর্তিত অবস্থায় তাদের জন্য মোল সংখ্যা N' হয়, আমরা বলবো N' = P'/V/RT, তাই তো? এখন যদি আমরা এতটুকু কনসিডার করি যে অক্সিজেন বের করে নেওয়া হয়েছে, সুতরাং আমরা বলতে পারি কিন্তু যে ইন দিস পার্টিকুলার কেস N'
ইজ লেস দেন এন নট, তাই না? কারণ যেহেতু অক্সিজেন বের করে নেওয়া হয়েছে, পরিবর্তিত মোল সংখ্যা গ্যাসের ভেতরে বা এই সিলিন্ডারের ভেতরে কিন্তু কম হবে। সুতরাং আমরা বলতে পারি যে এই পরিবর্তনটা ডেল্টা এন, তার ভেতরে যে মোল সংখ্যার পরিবর্তন, দ্যাট শুড বি ইকুয়ালস টু এন নট মাইনাস এন প্রাইম, তাই না? সো এন নট মাইনাস এন প্রাইম মানে হচ্ছে পি নট ভি ডিভাইডেড বাই আর টি মাইনাস পি প্রাইম ভি ডিভাইডেড বাই আর টি। দেখতে পাচ্ছি আমরা বোথ দ্য টার্ম থেকে ভি ডিভাইডেড বাই আর টি কমন যাচ্ছে, which gives us p naught minus p prime. p naught হচ্ছে আদি চাপ, যেটা আমাদের কাছে বলে দেওয়া হয়েছে। v আয়তনও বলে দিয়েছে আমাদের 1.10 মিটার কিউব, সুতরাং 1.10। আর এখানে আমরা r এর ভ্যালু ইউজ করব SI ইউনিটে 8.316 ইনটু আমাদের টেম্পারেচার বলা হচ্ছে 300 কেলভিন। P naught আমরা বলেছি 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এবং আমরা P প্রাইম বলেছি 1.3 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, তাই তো? এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের জন্য ডেল্টা এন এর ভ্যালুটা আসবে, ডেল্টা এন হচ্ছে 52.91 এত মোল অক্সিজেন তাহলে আমাদের কাছ থেকে বের করা নেওয়া হয়েছে, তাই তো? এখন আমরা সবাই জানি 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। সো সেখান থেকে আমরা বলতে পারি ব্যবহৃত অক্সিজেনের ভর m ইকুয়ালস টু হচ্ছে 52.91 ইনটু 32 গ্রাম অর 1.69 কিলোগ্রাম ভরের অক্সিজেন বেসিক্যালি ইন দিস পার্টিকুলার কেস ব্যবহার করা হয়েছে। তো আশা করি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিভাবে প্রবলেমটি সলভ করা হয়েছে। পরবর্তীতে আমরা আদর্শ গ্যাসের সূত্রাবলী নিয়ে কথাবার্তা বলছি। আমরা সবাই জানি বয়েলের সূত্র স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P is proportional to 1/v, যেখান থেকে আমরা বলতে পারি P is equals to K, যেখানে K আমাদের জন্য সেই সমানুপাতিক ধ্রুবক, কারেক্ট? আচ্ছা, এখান থেকে আমরা V1 বেসিক্যালি বলতে পারি P1 V1 equals to P2 V2 is equals to P3 V3 is equals to Pn Vn ডট 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 এরকম করে আমরা বিভিন্ন পরিমাণ এক্সপেরিমেন্ট করলে সবসময় আমাদের এই রেজাল্টটা কেই আসবে। এবং দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গ্রাফ আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যান্ড আই হোপ আমরা গ্রাফগুলো বুঝতে পারছি। অ্যান্ড পরবর্তী টপিকে আমরা দেখতে পাচ্ছি চার্লসি সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়, অর্থাৎ v is proportional to t। এবং এখান থেকে আমরা আরো বেশ কিছু অনুসিদ্ধান্ত বের করতে পারবো, এবং সবথেকে বড় কথা চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ গামা পি বের করতে পারছি। এন্ড এরপর দেখছি আমরা রেনোর চাপীয় সূত্র আছে, যেখানে আমরা বলতে চাচ্ছি স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের চাপের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়। এবং এখান থেকে P is proportional to T, অর্থাৎ P/T is equals to always কি থাকবে আমাদের জন্য, একটা সমানুপাতিক ধ্রুবক K থাকছে। এবং এখান থেকে আমরা স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহ গামা V বের করতে পারছি ইনশাআল্লাহ, তাই তো? এবং আই হোপ এই গ্রাফগুলো আপনাদের জন্য সেলফ এক্সপ্লেনেটরি। অনেক ধন্যবাদ। এবার আমরা একটা এই টপিকগুলোর উপর বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রবলেমে বলা হচ্ছে কোন হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে একটি বায়ু বুদবুদের ব্যাস 5 গুণ হয়। বায়ুমণ্ডলীয় চাপ যদি 10⁵ প্যাসকেল হয়, তাহলে হ্রদের গভীরতা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি এখানে ধারণা করে নেই যে আমাদের এই পার্টিকুলার বুদবুদটা যখন হ্রদের তলদেশে ছিল তখন তার জন্য ব্যাস ছিল d, এবং যখন সে হ্রদের উপরিতলে এসেছে তখন আমরা বলেছি তার ব্যাস হচ্ছে d1। সুতরাং আমরা বলতে পারি আমাদের d1 equals to basically 5d, কারণ বুদবুদের ব্যাস 5 গুণ হয়েছে। আমরা তাহলে এখান থেকে বলতে পারি r1/2 is equals to 5r/2। সুতরাং r1 equals to আমরা বলতে পারি 5r, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু বেসিক্যালি 5 গুণ হচ্ছে। সো সেই ক্ষেত্রে যদি আমরা হ্রদের তলদেশে v আয়তন চিন্তা করি, আমরা হ্রদের তলদেশের জন্য আয়তন পাচ্ছি 4/3πr³, এবং যদি হচ্ছে গিয়ে আমরা হ্রদের উপরিতলে v1 আয়তন চিন্তা করি, সেখানে আমরা আয়তন পাচ্ছি 4/3 × π × 5r³ অথবা
125 times 4/3 r cube, pi r cube basically. So আমরা এখান থেকে বলতে পারি basically যে v1 equals to 5v, সুতরাং 125v। সুতরাং যেহেতু আমাদের এখানে ব্যাস 5 গুণ হয়েছে, আয়তন কিন্তু 125 গুণ বেড়ে গিয়েছে, তাই তো? এখন হ্রদের তলদেশে চাপ যদি আমরা p কনসিডার করি, তাহলে চাপ p equals to আমরা বলবো p1 plus h rho g, যেখানে h হচ্ছে আমাদের এই সম্পূর্ণ হ্রদের গভীরতা, রো আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সম্পূর্ণ হ্রদের জলের যে ঘনত্ব, এবং অভিকর্ষ ত্বরণ g এর মান যদিও আমাদের কাছে বলা নাই, আমরা g এর ভ্যালু জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে হবে। এবং p1 হচ্ছে হ্রদের উপরে আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে, which is 10 to the power 5 প্যাসকেল, তাই তো? সো আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশনে বলতে পারি যে p into v is equals to 125 into p1 v, যেখানে আমরা বলতেছি বেসিক্যালি v1 equals to 125 v, তাই তো? সো from this particular case আমরা কিন্তু চিন্তা করতে পারি p এর ভ্যালু কত, p1 plus h rho g into v equals to আমাদের জন্য 125 p1 into v, both side থেকে v cancels each other out, আমরা তাহলে পাচ্ছি 124 p1 equals to হচ্ছে h rho g, অথবা আমরা এখান থেকে বলতে পারি h is equals to 124 p1 divided by rho into g। 124 p1 এর ভ্যালু দেওয়া আছে, রো এর ভ্যালু আমরা যেহেতু পানির ঘনত্ব এখানে ধরে নিব 1000 kg per meter cube, আমরা g এর ভ্যালু ধরে নিয়েছি 9.81 এবং p1 দেওয়া আছে। সো ক্যালকুলেশন করলে আমরা হ্রদের গভীরতা h এর ভ্যালু পেয়ে যাব আই গেস। এখান থেকে ক্যালকুলেট করলে h এর ভ্যালু আসছে 1264.01 মিটার। এটাই হচ্ছে তাহলে আমাদের জন্য হ্রদের গভীরতা। আই হোপ আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে 760 মিলিমিটার চাপে কিছু মার্বেল সহ একটি গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, চাপ 5 গুণ করলে মোট আয়তন হয় 30 সেন্টিমিটার কিউব। মার্বেলের আয়তন কত জানতে চাওয়া হয়েছে। সো লেটস কনসিডার আমরা হচ্ছে গিয়ে এখানে যে মার্বেল নিয়ে কাজ করছি সেই মার্বেলের আয়তন হচ্ছে x সেন্টিমিটার কিউব, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা কিন্তু বলতে পারি ইন দিস পার্টিকুলার কেস যে যখন আমাদের জন্য চাপ হচ্ছে p1 is equals to 760 মিলিমিটার পারদ চাপ, অর্থাৎ আমরা তখন আয়তন পাচ্ছি সম্মিলিতভাবে v1 is equals to, এখানে v1 হচ্ছে আমাদের গ্যাসের আয়তন তাহলে 200 মাইনাস x সেন্টিমিটার কিউব, তাই না? কারণ যতই চাপ আমরা বাড়াই বা কমাই না কেন, মার্বেল যেহেতু কঠিন পদার্থ, মার্বেলের চাপের কোনো তারতম্য এখানে প্রেসারের জন্য হবে না। সো গ্যাসের চাপের জন্যই আমাদেরকে এখানে বয়েলের সূত্র আমরা কাজে লাগাবো, রাইট? সো দিস ইজ বাই আমরা হচ্ছে গিয়ে পুরো সিস্টেমের সমস্ত আয়তন থেকে আমরা মার্বেলের আয়তনটাকে বাদ দিচ্ছি। এন্ড যখন আমরা হচ্ছে গিয়ে চাপ বাড়িয়ে 5 গুণ করছি, অর্থাৎ p2 is equals to obviously 5 times 760 মিলিমিটার পারদ চাপ হচ্ছে, I'm really sorry, যখন আমাদের p2 চাপ 5 times 760 মিলিমিটার পারদ চাপ হচ্ছে, তখন আমাদের জন্য v2 আয়তন দাঁড়াচ্ছে কত, 30 minus x সেন্টিমিটার কিউব, তাই তো? That's what we get here. এখন যদি তাই হয়, এখান থেকে আমরা কিন্তু বয়েলস ফর্মুলা থেকে বলতে পারি p1 v1 is equals to p2 v2। p1 এর ভ্যালু যদি বসিয়ে দেই 760 into 200 minus x equals to p2 কত আমাদের জন্য, p2 হচ্ছে 5 into 760 times 30 minus x, কারেক্ট? এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 200 minus x is equals to 150 minus twice x, I guess এই x টাকে আমরা হচ্ছে গিয়ে বাম পক্ষে ট্রান্সফার করলে আমরা পাচ্ছি twice x is equals to 50 or x equals to আমরা পাচ্ছি কত, 25 সেন্টিমিটার কিউব। সুতরাং আমরা বলতে পারি আমাদের in this particular case মার্বেলের আয়তন কত দাঁড়াচ্ছে, 25 সেন্টিমিটার কিউব। আই হোপ আমরা বুঝতে পারছি কিভাবে প্রবলেমটা সলিউশন করেছি। পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে একটি পুকুরের গভীরতা 6 মিটার, বায়ুমণ্ডলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং পানির মধ্যে প্রতি মিটার গভীরতার জন্য তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। পুকুরের তলদেশে উৎপন্ন একটি বুদবুদ উপরিতলে পৌঁছালে আয়তনের পরিবর্তনের শতকরা হার কত নির্ণয় করতে বলা হয়েছে আমাদের কাছে। তো প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা আগে চিত্র এঁকে বোঝার চেষ্টা করব আসলে ঘটনাটা কি ঘটছে। তো আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের পুকুরের জন্য পানির উপরিতল এবং দিস ইজ দি রিভার বেড বা পুকুরের তলদেশ, ঠিক আছে? তো কোয়েশ্চেন ওয়াইজ আমাদের এই ডেপথটার কথা কতটুকু বলা হচ্ছে,
দিস ইজ 6 মিটার। এখন আমরা যদি ধরে নেই পুকুরের পাশে অর্থাৎ পানির উপরিতলে মোট চাপ হচ্ছে P1 এবং পানির একদম গভীরতায় চাপ হচ্ছে P2, আমরা কিন্তু বলতে পারি যে সম্পূর্ণ H গভীরতার জন্য আমাদের সম্পূর্ণ তলদেশে চাপ P2 is equals to হবে P1 plus H rho G, correct? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে বলা হচ্ছে পুকুরের তলদেশে উৎপন্ন একটি বুদবুদ উপরিতলে পৌঁছালে আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে। ধরে নিচ্ছি পুকুরের তলদেশে V2 আয়তনের একটা বুদবুদ ছিল, যেটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে পুকুরের উপরিতলে আসার পর V1 আয়তনের হয়ে গিয়েছে। আমরা এখানে আয়তনের শতকরা পরিবর্তনের হার জানতে চাচ্ছি, অর্থাৎ তার শেষ আয়তন যদি V1 হয় এবং আদি আয়তন যদি V2 হয়, তাহলে আয়তন পরিবর্তনের হার শতকরা হার নির্ণয় করার জন্য আমরা বলবো V1 minus V2 divided by V1 into 100%. That should be the answer, তাই না? সো আমাদের এখন এখান থেকে V1 এবং V2 তুলনামূলক মানগুলো জানতে হবে। So P2 equals to, যেটা আমরা বলতে যাচ্ছি P1 plus H rho G, আমরা বুঝতে পারছি যে P1 equals to basically 101,325 Pascal, because আমরা জানি পুকুরের পানির উপরিতলে শুধুমাত্র স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কাজ করবে, এবং P2 equals to আমরা বলতে পারি 101,325 প্লাস H এর ভ্যালু হচ্ছে আমরা এখানে 6 ইনটু রো আমরা জানি 1000 টাইমস 9.81, যেহেতু আমাদের এখানে জি এর মান বলা নাই, আমরা জি কিন্তু তাহলে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ারই ব্যবহার করব, ঠিক আছে? সো ক্যালকুলেশন করলে আমরা P2 এর ভ্যালু পাচ্ছি 160,185 প্যাসকেল। এখন আমরা আরো বলতে পারি যে পুকুরের যেহেতু প্রতি মিটার গভীরতার জন্য পানির তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে, সুতরাং যেহেতু আমাদের কাছে বলা হয়েছে বায়ুমণ্ডলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স আমাদের পুকুরের উপরিতলে তাপমাত্রা T1 এবং গভীরতায় তাপমাত্রা T2 হলে T1 ইকুয়ালস টু আমরা বলতে পারি 273 প্লাস 27 ইকুয়ালস টু 300 কেলভিন, এবং আমরা এখান থেকে T2 এর ভ্যালু বলতে পারি, T2 হবে কতটুকু, আমরা বলতে পারি 300 কেলভিন এর থেকে প্রতি গভীরতার জন্য হচ্ছে গিয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস যদি কমে, তাহলে 6 মিটার গভীরতার জন্য কতটুকু কমবে সেই হারটা বের করি আমরা বলতে পারি T2 টেম্পারেচার হচ্ছে গিয়ে পুকুরের একদম তলদেশে, ঠিক আছে? সো 300 minus 6 times 0.5 equals to gives us the value of 297 Kelvin. So আমরা তাহলে আদর্শ গ্যাস সমীকরণের জন্য বলতে পারি P1 V1 by T1 equals to P2 V2 by T2. এখন এখান থেকে আমরা যদি V1 by V2 এর অনুপাত বের করতে চাই, তাহলে আমরা V1 by V2 এর অনুপাত ক্যালকুলেশন করলে কতটুকু পাচ্ছি দেখা যাক। V1 by V2 যদি করি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি P2 T1 divided by P1 T2, মানগুলো বসালে আমরা V1 by V2 এর ভ্যালু পাচ্ছি। তো আমরা যদি এখানে V1 by V2 এর ভ্যালু ক্যালকুলেট করি, V1 by V2 এর ভ্যালু ক্যালকুলেট করলে আমাদের জন্য তাহলে কত আসছে? V1 by V2 আমরা পাচ্ছি 1.565। সুতরাং এখান থেকে আমরা যদি আয়তন পরিবর্তনের হার বের করি, আমরা সবাই বলতে পারবো আয়তন পরিবর্তনের হার হচ্ছে শেষ আয়তন বিয়োগ আদি আয়তন ডিভাইড বাই আদি আয়তন। এখানে আমরা বুঝতে পারছি শেষ আয়তন আসলে কতটুকু, V1 আদি আয়তন V2। সো আমরা আসলে এখানে ইনিশিয়ালি একটা ভুল করেছিলাম, দ্যাট ইজ এটা আমাদের জন্য V2 হবে V1 minus V2 ডিভাইড বাই V2, শেষ বিয়োগ আদি ডিভাইড বাই আদি, সেটাই পরিবর্তনের হার দিবে, অর্থাৎ V1 minus V2 minus 1 times 100%। এখন এখান থেকে যদি আমরা হচ্ছে গিয়ে মান বসাই 1.565 minus 1 into 100%, এখান থেকে বেসিক্যালি আমরা আয়তন পরিবর্তনের শতকরা হার পাচ্ছি 56.5%। এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। পরবর্তী টপিকে আমরা দেখতে পাচ্ছি গড় বেগ, গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ এবং সর্বাধিক সম্ভাব্য বেগ নিয়ে আলোচনা করেছি। ফার্স্টে আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সবাই এইখানকার টপিকের যতগুলো ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলোকে কম্পাইল করে দেওয়া আছে, এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যবর্তী যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোকে আমরা হচ্ছে গিয়ে একটা ছোট আকারে দেখানোর চেষ্টা করেছি। আই গেস এগুলো আপনাদের জন্য হেল্প করবে। আপনারা চাইলে এখন ভিডিওটি একবার পজ করে ব্যাপারগুলোকে রিভিউ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে বইটা খুলে এখনই একটু কনসেপ্টগুলো থেকেও ক্লিয়ারিফাই হতে পারেন।
যদি আমরা এখন বেসড অন দিস ফর্মুলাস কিছু প্রবলেম সলভ করি, আই গেস আমাদের জন্য এই ব্যাপারগুলোকে ডিল করতে একটু ইজিয়ার হবে। তো আমাদের কাছে বলা হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং চাপে 1.5 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা সবাই জানি সিআরএমএস এর সাথে যে ঘনত্বের সম্পর্ক, দ্যাট ইজ √3p ডিভাইডেড বাই ডি, যেখানে ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব। এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন ডি কতটুকু বলা হয়েছে? 1.5 কেজি পার মিটার কিউব। এবং আমরা জানি যে আদর্শ তাপমাত্রা এবং চাপ, যেহেতু আদর্শ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার অথবা 101,325 প্যাসকেল, তাই তো? সো আমরা যদি এখন এখানে মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা সিআরএমএস পেয়ে যাচ্ছি √3 টাইমস 101,325 ডিভাইডেড বাই ডি এর ভ্যালু হচ্ছে আমাদের জন্য 1.5। দেখা যাক কতটুকু আসে ক্যালকুলেশন করে আমাদের জন্য এখানে সিআরএমএস এর ভ্যালু। সিআরএমএস এর ভ্যালু আসছে আমাদের এখানে 450.17 মিটার পার সেকেন্ড। সুতরাং এটাই আমাদের জন্য হচ্ছে গিয়ে উক্ত গ্যাসের সিআরএমএস ভেলোসিটি বা বর্গমূল গড় বর্গবেগ। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা প্রবলেমটি সলভ করেছি। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। এখন আমরা যদি বর্গমূল গড় বর্গবেগের যে সাধারণ সমীকরণটি আছে সিআরএমএস, এটাকে নিয়ে কথা বলি। আমরা জানি সিআরএমএস ইজ ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জন্য m, কারেক্ট? তো আমরা যদি এখন বোথ সাইডকে স্কোয়ার করি আমরা পাচ্ছি বাম পক্ষে c স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3RT ডিভাইডেড বাই m। এখান থেকে আমরা বলতে পারি m ইজ ইকুয়ালস টু 3RT ডিভাইডেড বাই c স্কোয়ার, তাই তো? সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে m ইজ প্রপোর্শনাল টু t, অর্থাৎ কোনো মৌলের জন্য বা কোনো যৌগের জন্য তার যে আণবিক ভর, সেই আণবিক ভর হচ্ছে গিয়ে তার পরম তাপমাত্রার সমানুপাতিক আকারে চেঞ্জ হবে, তাই তো? এখন আমরা জানি ফর m অফ O2 অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম এবং হাইড্রোজেনের জন্য আণবিক ভর হচ্ছে 2 গ্রামস, কারেক্ট? সো এখান থেকে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে গিয়ে বোথ সাইডে সিআরএমএস ইকুয়ালস হবে কখন, কত তাপমাত্রার জন্য আমরা যদি জানতে চাই, তাহলে সেখান থেকে আমরা কি ধারণা নিতে পারি? আমরা কিন্তু এরকম চিন্তা করতেই পারি যে m অফ O2 ডিভাইডেড বাই T অফ O2, যেই টেম্পারেচারে তাদের এই অনুপাত ইকুয়ালস টু আমরা বলতে পারি হাইড্রোজেনের আণবিক ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের সেই টেম্পারেচার, যেই টেম্পারেচারে বেসিক্যালি অক্সিজেনের 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বর্গমূল গড় বর্গবেগের সমান হবে হাইড্রোজেনের বর্গমূল গড় বর্গবেগ, রাইট? সো আমরা যদি এখান থেকে TH2 এর ভ্যালু বের করতে চাই, TH2 কি তাহলে? আসলে TH2 হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় অক্সিজেনের 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের এখানে বর্গমূল গড় বর্গবেগ সমান হবে। সো TH2 ইজ ইকুয়ালস টু আমরা কি বলবো তাহলে? TH2 ইকুয়ালস টু বলবো আমরা mH2 ডিভাইডেড বাই MO2 টাইমস TO2। এখন আমাদের কোয়েশ্চেনে TO2 কতটুকু বলে দিয়েছি? আমরা TO2 বলে দিয়েছি 300 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 300 প্লাস 273 কেলভিন। যদি আমরা সবগুলোকে SI ইউনিটে কনভার্ট করি ইকুয়ালস টু আমরা কি বলতে চাচ্ছি তাহলে এখানে আসলে কতটুকু পাচ্ছি? 573 কেলভিন, কারেক্ট? সো TH2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2 ডিভাইডেড বাই 32 টাইমস 573। সো আমরা কতটুকু পাচ্ছি মান আসলে? আমরা TH2 পাচ্ছি এখান থেকে 35.81 কেলভিন। আশা করি আমরা সবাই প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা যদি এখন পরবর্তী প্রবলেমটা সলিউশনে যাই, বলা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। এখন in order to solve this আমরা যদি CRMS এর অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা আমরা জানি সেই কমন ইকুয়েশনটা নিয়ে কথা বলি, আমরা বলতে পারি CRMS equals to √3RT divided by m, যেখানে R হচ্ছে পরম গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক, T হচ্ছে পরম তাপমাত্রা এবং M হচ্ছে সেই উক্ত গ্যাসের
আণবিক ভর। এখন এখান থেকে আমরা কিন্তু হাইপোথেসাইজ করতে পারি বোথ সাইডকে স্কোয়ার করে, কি বলতে পারি c স্কয়ার ইকুয়ালস টু বলতে পারি আমরা 3RT ডিভাইডেড বাই m, তাই তো? এখান থেকে আমরা m ইকুয়ালস টু বলতে পারি 3RT ডিভাইডেড বাই c স্কয়ার। এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যেহেতু 3R ডিভাইডেড বাই c স্কয়ার একটা কনস্ট্যান্ট, আমরা কিন্তু m প্রপোর্শনাল টু বলতে পারি t, অর্থাৎ কোনো গ্যাসের জন্য পরম তাপমাত্রা যদি একই পরিমাণ আমরা হচ্ছে গিয়ে বর্গমূল গড় বর্গবেগ রাখতে চাই, তাহলে সেই গ্যাসের আণবিক ভরের সমানুপাতে তার পরম তাপমাত্রা পরিবর্তিত হবে, তাই তো? সো এখানে তাহলে আমরা যদি কোয়েশ্চেন ওয়াইজ চিন্তা করি যে আমরা বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ চাচ্ছি কার সমান? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান চাচ্ছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে অক্সিজেনের জন্য আণবিক ভর হচ্ছে 32 গ্রাম এবং কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর কত দাঁড়াবে? সবাই আমরা আই গেস জানি কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর, আমরা সবাই জানি কার্বনের আণবিক ভর হচ্ছে তাহলে 44 গ্রাম, রাইট? ওকে, ভেরি গুড। সো এখন আমাদের কোয়েশ্চেন ওয়াইজ বলা হয়েছে অক্সিজেনের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস, রাইট? সো আমরা বলতে পারি 300 ডিগ্রি সেলসিয়াস মিন্স 300 প্লাস 273 gives us the equal value of 573 কেলভিন। আমরা চেয়েছি এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের সিআরএমএস একদম অক্সিজেনের 300 ডিগ্রি সেলসিয়াসের জন্য সিআরএমএস এর ইকুয়াল হবে। সো আমরা কিন্তু এই ইকুয়েশনের সম্পর্ক থেকে বলতে পারি m of O2 divided by T of O2 equals to m of CO2 divided by T of CO2, correct? আমরা যেহেতু কার্বন ডাই অক্সাইডের জন্য উক্ত তাপমাত্রা যাচ্ছি, সো T of CO2 equals to আমরা বলবো m of CO2 divided by m of O2 times T of O2। এখন m of CO2 হচ্ছে 44 divided by 32 times আমরা 573। সো এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা ভ্যালু? বেসিক্যালি 44 divided by 32 times 573 gives us the value of 787.88 কেলভিন হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের জন্য সিআরএমএস ভ্যালু একেবারে অক্সিজেনের 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের জন্য বর্গমূল গড় বর্গবেগ হবে। এখন যদি আমরা এটাকে কেলভিন ইউনিটে না রেখে যদি আমরা এটাকে ডিগ্রি সেলসিয়াস ইউনিটে নিতে চাই, উই নো হোয়াট টু ডু। এখান থেকে আমরা 273 বেসিক্যালি সাবট্রাক্ট করব এবং তারপর আমরা পেয়ে যাব TCO2 equals to 514.88 degree Celsius. Whatever we choose to put as an answer is going to be the correct one. অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে, তাই তো? এখন আমরা জানি যে পৃথিবীর বায়ুমণ্ডলে বেসিক্যালি অক্সিজেন এবং নাইট্রোজেন আছে, রাইট? সো অক্সিজেনের জন্য আমরা যদি চিন্তা করি মলিকিউলার মাস কত হয় বা তার আণবিক ভর কত হয়, অক্সিজেনের জন্য আণবিক ভর হচ্ছে আমাদের জন্য 32 গ্রাম, কারেক্ট? এবং নাইট্রোজেনের জন্য আমাদের আণবিক ভর কত? নাইট্রোজেনের জন্য আণবিক ভর হচ্ছে আমরা জানি 28 গ্রাম, তাই তো? এখন আমরা সবাই জানি যে পৃথিবীতে বেসিক্যালি 78% নাইট্রোজেন এবং 21% হচ্ছে অক্সিজেন আছে, তাই তো? তো সমস্ত পৃথিবীর বায়ুমণ্ডলের পারমাণবিক, যদি আমরা চিন্তা করি বায়ুমণ্ডলটা আসলে একটা মিশ্রণ, সো এই মিশ্রণের জন্য আমরা যদি আণবিক ভর অ্যাজ আ হোল ক্যালকুলেট করতে চাই, আমরা অ্যাভারেজ করে চিন্তা করতে পারি, তাই না? অ্যাভারেজ করে কতটুকু আসলে বেসিক্যালি 0.78 into 28 plus 0.32 times 0.21 times 32। সো এই ক্যালকুলেশনটা করলে আমরা বেসিক্যালি পাচ্ছি 28.56 গ্রাম হচ্ছে গিয়ে অলমোস্ট এভারেজ মলিকিউলার মাস অফ এয়ার, তাই তো? এখন যেহেতু বলা হয়েছে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যেতে চায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা যদি চিন্তা করি যে এমন একটা তাপমাত্রা টেম্পারেচারে পৃথিবী পৌঁছে গেছে যেখানে সিআরএমএস বেসিক্যালি তার মুক্তিবেগের সমান হবে, তাই না? আমরা জানি সবাই পৃথিবী থেকে মুক্তিবেগের ভ্যালু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই তো? সো আমরা যদি বলি যে যেই তাপমাত্রায় সিআরএমএস এর ভ্যালু 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 11.2 into 10⁻³ মিটার পার সেকেন্ড হবে, সেই টেম্পারেচারের জন্য বেসিক্যালি আমরা বলতে পারি পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। সো 11.2 কে যদি আমরা সিআরএমএস বলি ইনটু √3RT/m, সো 3 টাইমস আর এর ভ্যালু আমরা এসআই ইউনিটে যদি নেই 8.316 টাইম টেম্পারেচার কতটুকু আমরা জানি না, ডিভাইডেড বাই আমরা বলতে চাই অ্যাটমিক মাস হচ্ছে 28.56। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে টেম্পারেচার পাচ্ছি
এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা যেহেতু এখানে অ্যাটমিক মাসকে মলিকিউলার মাসকে বা আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করেছি, সেখান থেকে আমাদের এটা ইম্পর্টেন্ট যে আমরা এটাকে এসআই ইউনিটে কনভার্ট করি। এসআই ইউনিটে কনভার্ট করার জন্য আমাদের জন্য ইকুয়েশন আসবে 28.56 times 10 to the power minus 3, so times 10 to the power minus 3। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে টেম্পারেচার T এর ভ্যালু আমরা পাচ্ছি, এখান থেকে T এর মান হচ্ছে 143,601.35 কেলভিন তাপমাত্রায় আমরা বলতে পারি সমগ্র পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি প্রবলেমটার সলিউশন, এটাই আমাদের জন্য তাহলে অ্যান্সার হচ্ছে। তো আই হোপ আমরা প্রবলেমটি সলিউশন করতে পারছি বা বুঝতে পেরেছি কিভাবে আসলে সলিউশন করা হয়েছে। আমরা যদি এখন আমাদের পরবর্তী টপিকে মুভ অন করি, বলা হচ্ছে এখানে গ্যাসের আণবিক তত্ত্ব বা মলিকিউলার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে আমরা বেসিক্যালি সবগুলো ফর্মুলাগুলোকে কম্পাইল করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আপনারা চাইলে একবার পুরো সিচুয়েশনগুলোকে রিভিউ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখন মেইন বই খুলে টপিকগুলো সম্পর্কে একটু ক্ল্যারিফাইড হতে পারেন। আমরা যদি এখন কিছু প্রবলেম সলভ করি বেসড অন দিস ইকুয়েশনস, তাহলে আমাদের জন্য হয়তো একটু ইজিয়ার হবে বোঝা। বলা হচ্ছে একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে 1.12 লিটার বায়ু সেবন করলে সে মোট কতগুলো অণু সেবন করলো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ব্যক্তির বা ওই অণুগুলোর গড় গতিশক্তি বের করতে বলা হয়েছে। আমাদের কাছে আর এর ভ্যালু বলে দিয়েছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন in order to solve this equation আমাদেরকে মনে করতে হবে যে আমরা জানি 22.4 লিটার আয়তন এর ক্ষেত্রে যখন আমরা প্রমাণ তাপমাত্রায় কাজ করি তখন সেখানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু থাকে, তাই তো? সো 1.12 লিটার অণু 1.12 লিটার বায়ুতে কতগুলো অণু থাকবে আমরা বলতেই পারি, আই গেস আমরা বলতে পারি 1.12 ডিভাইডেড বাই 22.4 টাইমস অ্যাভোগাড্রো নাম্বার, which is আমরা জানি 6.023 into 10 to the power 23 এতটি অণু আমরা বলতে পারি আমাদের ভদ্রলোক সেবন করেছেন, তাই তো? সো এখান থেকে আমরা ইকুয়েশনের ভ্যালু যদি ইনপুট দিয়ে দেই আমরা পাচ্ছি আমরা এখান থেকে মান পাচ্ছি 3.01 into 10 to the power 22 টি অণু বেসিক্যালি তিনি সেবন করেছেন, তাই তো? এবং আমরা যখন বলছি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অণুগুলোর গড় গতিশক্তি বের করতে, সো গড় গতিশক্তি আমরা বলতে পারি E K বার ইকুয়ালস টু আমরা জানি 3/2 into RT ডিভাইডেড বাই N, তাই তো? এখানে n বেসিক্যালি আমরা n বলতে n এ বোঝাচ্ছি অ্যাভোগাড্রো নাম্বার। এখান থেকে আমরা বলতে পারি 3 ডিভাইডেড বাই 2, r এর ভ্যালু বলে দিয়েছে 8.314 টাইমস টেম্পারেচার আমাদের কাছে বলে দিয়েছে 300 কেলভিন। আমরা জানি 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন ডিভাইডেড বাই 6.023 টাইমস 10 টু দি পাওয়ার 23। এখান থেকে তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনের ভ্যালু আসে 3/2 ইনটু আমরা গড় গতিশক্তি পাচ্ছি 6.21 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল পার মলিকিউল। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার। আই হোপ আমরা বুঝতে পারছি কিভাবে সলিউশন করলাম। পরবর্তী টপিকে মুভ অন করলে পরবর্তী টপিকে আমরা দেখতে পাচ্ছি গড় মুক্ত পথের সমীকরণ দেওয়া আছে। আমরা জানি গ্যাসের অভ্যন্তরে কোনো অণুর পরস্পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী বিভিন্ন দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যাবে তাকে আমরা গড় মুক্ত পথ বলবো। অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ আমরা যেহেতু চিন্তা করছি না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুরুতেই বলে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই সংঘর্ষের ফলে অণুগুলো সমবেগে সরল পথে গমন করছে বলে আমরা ধরে নিচ্ছি। এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলোকে একই রকম করে কম্পাইল করে দিয়েছি। আপনারা কষ্ট করে একবার দেখে নিয়েন, আই গেস আপনাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। এবং আমরা এখন বেসড অন দোজ ইকুয়েশনস কিছু প্রবলেম সলভ করব যাতে করে আমরা একটু ইজিলি ব্যাপারগুলোকে বুঝতে পারি। তো এই প্রবলেমে বলা হচ্ছে কোনো একটি গ্যাস অণুর ব্যাস 2 অ্যামস্ট্রং, অর্থাৎ আমরা যদি গ্যাস অণুর ব্যাসকে a দিয়ে এক্সপ্রেস করি, a ইকুয়ালস টু বলতে পারি 2 টু দি পাওয়ার 10 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটারস, এবং গড় মুক্ত পথ বলা হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটারস, আই গেস। সো আমরা এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটারস, তাই তো?
কোয়েশ্চেনে করা হয়েছে প্রতি ঘন সেন্টিমিটারে অণু সংখ্যা কতটুকু বের করতে বলা হয়েছে আমাদের জন্য, তাই তো? সো আমরা যদি এখন এখান থেকে গড় মুক্ত পথের ইকুয়েশনটা ব্যবহার করি, খেয়াল করব আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করব। যেহেতু আগের ইকুয়েশনে আমরা বেশ কিছু ইকুয়েশন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সবসময় এখানে ট্রাই করব বেসিক্যালি ম্যাক্সওয়েলের যে সূত্রটি আছে ম্যাক্সওয়েলের সূত্রটি ব্যবহার করার জন্য, ঠিক আছে? এখানে আমরা 1/√2 n pi sigma squared বলছি, এটাই আমরা ব্যবহার করব এখন। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন এখানে আমরা যেটাকে a বলছি এটাই বেসিক্যালি আমাদের জন্য সিগমা ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 × 10⁻⁻10 মিটার। সো ল্যামডা ইকুয়ালস টু আমরা বলতে পারছি 1/√2 n pi a স্কয়ার অর সিগমা স্কয়ার, সেটা হচ্ছে আমাদের জন্য গড় মুক্ত পথ। যদি আমরা ক্যালকুলেশন করি 1/√2 টাইমস n এর ভ্যালু যাই না ইনটু 3.1416 টাইম আমরা a ইকুয়ালস টু বলতে যাচ্ছি 2 × 10⁻⁻10 হোল স্কয়ার। এখান থেকে আমরা তাহলে n ইকুয়ালস টু কি বলতে পারি? n ইকুয়ালস টু আমরা বলতে পারি 1/√2 টাইমস 3.1416 টাইমস 2 × 10⁻⁻10 হোল স্কয়ার টাইমস ল্যামডা আমাদের কাছে বলে দিয়েছে 3 × 10⁻⁸। এখান থেকে আমরা তাহলে বেসিক্যালি এটা আমাদের জন্য n এর ভ্যালু। n কি? আমাদের n হচ্ছে আমরা জানি এখানে প্রতি একক আয়তনে আমাদের জন্য কি পরিমাণ আসলে অনুসংখ্যা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিটার কিউব ইকুয়েশনে আসবে, আমরা যেহেতু ঘন সেন্টিমিটারে চেয়েছি সো আমরা এটাকে সেন্টিমিটার কিউবে ট্রান্সফর্ম করব। সো বিফোর দ্যাট আমরা আগে ক্যালকুলেশন করি n এর ভ্যালু কত আসে। এখানে n এর ভ্যালু আসছে আমাদের জন্য n এর ভ্যালু আমাদের জন্য এখানে আসছে 1.88 × 10⁻26 পার মিটার কিউব। তো আমরা যেহেতু এখানে পার মিটার কিউবে আমরা অ্যান্সার পেয়েছি, আমরা জানি এই পুরো ইকুয়েশনটাকে বা পুরো ভ্যালুটাকে যদি আমরা এখন 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পার সেন্টিমিটার কিউবে বেসিক্যালি ভ্যালুটা পেয়ে যাব। সো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি 1.88 টাইমস 10⁻20 পার সেন্টিমিটার কিউব এতটি অণু আছে প্রতি ঘন সেন্টিমিটারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাথের ফার্স্ট পার্টের পসিবল অ্যান্সার। এবং বলা হয়েছে যদি অণুগুলোর গড় বর্গবেগ আমাদের কাছে বলে দিয়েছে 300 মিটার পার সেকেন্ড হয়, তবে পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান বের করতে বলা হয়েছে। তো এই সময় ব্যবধান ক্যালকুলেট করার জন্য আমরা প্রিভিয়াস স্লাইডে গিয়ে যদি এই সূত্রটা দেখি, আমরা বলছি t = λ/CRMS। তো আমরা এখনো সেম সিচুয়েশনই আছি, আমাদের কাছে পরপর দুটি সংঘর্ষের সময় ব্যবধান জানতে চাওয়া হয়েছে। আমরা তাহলে এখন বলবো আমাদের জন্য এই সময় ব্যবধান যদি t হয়, t = আমরা বলবো λ/CRMS। CRMS আমাদের কাছে কত বলে দিয়েছে? 300। এবং আমরা দেখতে পাচ্ছি 3 × 10⁻⁻8 মিটার, এটা হচ্ছে গিয়ে তার জন্য গড় মুক্ত পথ। 3 × 10⁻⁸ divided by 300 gives us the time। সো সময় আসছে 1 × 10⁻⁻10 সেকেন্ডস। এটাই হচ্ছে আমাদের পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কাল। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এখন পরবর্তী টপিকে যাই, এখানে আমরা শক্তির সময় বিভাজন নীতি নিয়ে বলেছি যে একটি বস্তুর গতিশীল অবস্থা বা অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যতগুলো স্বাধীন চলরাশির প্রয়োজন হয় সেই সংখ্যাকে আমরা স্বাধীনতার মাত্রা বলেছি। এবং আমরা সবাই জানি শক্তির সময় বিভাজন নীতি অনুযায়ী EK = F/2 × KT, যেখানে F হচ্ছে তার স্বাধীনতার মাত্রা, রাইট? এবং আমরা এখন বেসিক্যালি শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা টপিক নিয়ে কথা বলবো। শিশিরাঙ্ক আমরা সবাই জানি কাকে বলে, যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে তখন বায়ুর শিশিরাঙ্ক বলা হয়। এবং আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয় তাদের অনুপাতকেই আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। আমরা আই গেস এই স্লাইডটা দেখলে একটু বেশি ক্লিয়ার করে বুঝতে পারবো আপেক্ষিক আর্দ্রতা কি জিনিস। আমরা বলছি নির্দিষ্ট তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে তার ভরের অনুপাতটাই হচ্ছে আমাদের বেসিক্যালি শতকরা অনুপাতটাই হচ্ছে আমাদের জন্য আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু, ঠিক আছে?
তো প্রথম আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা আপেক্ষিক আর্দ্রতা বা শিশিরাঙ্কের কথা বলছি তখন আমরা একটা বদ্ধ রুমের কথা বা বদ্ধ স্থানের কথা বলছি। তো ধরে নিচ্ছি এই হচ্ছে একটা বদ্ধ স্থান, ঠিক আছে? এই বদ্ধ স্থানে আমরা ধরে নিচ্ছি T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বদ্ধ স্থান বা বদ্ধ কক্ষে আছে। এখন আমরা গবেষণা করে বা পরীক্ষা করে দেখলাম T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেসিক্যালি এই রুমের ভেতরে m গ্রাম পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সর্বোচ্চ। কিন্তু আমরা আরো ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে আসলে যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে ততটুকু জলীয় বাষ্প নাই। দ্যাট মিন্স আমরা ধরলাম তার থেকে কিছু পরিমাণ কম ভরের জলীয় বাষ্প এখানে উপস্থাপন করা হয়েছে বা অবস্থান করছে। অর্থাৎ আমরা কিন্তু বলতে চাচ্ছি যে আমাদের যতটুকু থাকতে পারে ততটুকু আসলে আমাদের কাছে নাই। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উপস্থিত জলীয় বাষ্প যে পরিমাণ প্রেসার দিবে ক্রিয়েট করবে সেটাকে আমরা কিন্তু বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ, তাই তো? আমরা বলছি যে এখন এই রুমের টেম্পারেচার পরিবর্তন না করে আমরা যদি এখানে জলীয় বাষ্পের প্রেসার বাড়াতে বা কমাতে চাই তাহলে কিন্তু আমাকে বাইরে থেকে জলীয় বাষ্প আনতে হবে, which we do not want to do। আমরা এখানে বাইরে থেকে কোনো জলীয় বাষ্প আমদানি করতে চাই না। সো ইন দিস পার্টিকুলার কেস যদি আমার এই সিচুয়েশনে এই কক্ষটাকে সম্পৃক্ত করতে হয় তার টেম্পারেচার কমাতে বা বাড়াতে হবে, এবং আমরা সবাই জানি যদি আমরা টেম্পারেচার কমিয়ে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে গিয়ে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। এখন যদি ধরে নেই পরবর্তী সিচুয়েশনে আমরা টেম্পারেচার কমিয়ে T2 ডিগ্রি সেলসিয়াস করলাম এবং দেখা গেল এই T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুমের সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে m, এবং দেখতে পাচ্ছি আমরা রুমের এখন জলীয় বাষ্প হচ্ছে কতটুকু m। তো যেহেতু দুটো ইকুয়াল হয়ে গেছে আমরা এখন বলতে পারি এই T2 ডিগ্রি সেলসিয়াসটাই আমাদের এই কক্ষের জন্য শিশিরাঙ্ক। এবং আপেক্ষিক আর্দ্রতা কাকে বলেছি আমরা? বেসিক্যালি আপেক্ষিক আর্দ্রতা আমরা বলেছি যে এখানে যখন আমাদের এই কক্ষটা অসম্পৃক্ত অবস্থায় ছিল সেই অসম্পৃক্ত অবস্থার যে বাষ্পচাপ ডিভাইডেড বাই ওই টেম্পারেচারে রুমের যে সম্পৃক্ত বাষ্পচাপ হতে পারে তাদের জন্য যে পার্সেন্টেজ সেটাই হচ্ছে আমাদের জন্য আপেক্ষিক আর্দ্রতা। দ্যাট মিন্স আর কতটুকু পরিমাণ জলীয় বাষ্প সেখানে থাকতে পারে বা রাখতে পারবো আমরা সেই অনুপাত্রেই আমাদের কাছে আসলে আপেক্ষিক আর্দ্রতা হিসেবে দাঁড়াচ্ছে। বুঝতে পারছি আমরা, আশা করি সবাই। তো আমরা যদি এখন এই টপিকের উপর একটা প্রবলেম সলভ করি, বলা হচ্ছে কোনো একদিন বায়ুর তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%। যদি তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে পড়ে তবে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমত বুঝতে হবে কেন জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে। আমরা জানি যে যখন আমাদের কোনো একটা রুমের টেম্পারেচার শিশিরাঙ্কে চলে আসবে তখন বেসিক্যালি রুমে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা আমাদের সেই রুমটা কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে। যদি কোনো কারণে আমরা শিশিরাঙ্কের থেকেও কম টেম্পারেচারে বেসিক্যালি রুমটাকে নামাতে পারি তাহলে কিন্তু সেখানে আমাদের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও কমে যাবে। বাট আমরা বুঝতে পারছি যেহেতু শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সর্বোচ্চ, তার মানে অতিরিক্ত কিছু জলীয় বাষ্প থাকবে যেগুলো ঘনীভূত হয়ে আমাদেরকে তরলে রূপান্তর করতে হবে, তাছাড়া কিন্তু আসলে সেই সিচুয়েশনটা স্টেবল হবে না, রাইট? সো দিস ইজ বাই আমরা যেহেতু বুঝতে পারছি আমাদের কাছে যদি প্রশ্ন বলা হয়েছে যে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে পড়ে রুমের টেম্পারেচার তাহলে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, আমরা আগে দেখবো যে শিশিরাঙ্ক আসলে কত তাপমাত্রায় আসছে, ঠিক আছে? তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখানে আরো একটা কথা বলে নেওয়া জরুরি, সেটা হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে যখনই টেম্পারেচার T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের রুমটিকে সম্পৃক্ত করতে পারছি তখন সে শিশিরাঙ্কে চলে আসছে। এখন যদি আমরা এমন কোনো তাপমাত্রা T3 ডিগ্রি সেলসিয়াস পাই যেই তাপমাত্রাটা বেসিক্যালি শিশিরাঙ্কের থেকেও কম, অর্থাৎ T2 যদি শিশিরাঙ্ক হয় আমরা তাহলে বলতে চাচ্ছি T2 টেম্পারেচার ইজ গ্রেটার দেন T3, তাহলে কিন্তু রুমের মধ্যে আমাদের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা m' হয়ে যাবে, যেখানে m' ইজ লেস দেন m। সো জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা যেহেতু কমে গেছে আমরা কিন্তু বলতে পারি যে এই m এবং m' এর অংশ যেই পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তিত আমাদের জলীয় বাষ্পটুকু এক্সেস হয়ে যাচ্ছে এই রুমের মধ্যে, কারণ রুমের মধ্যে এখন m' এর বেশি জলীয় বাষ্প থাকতে পারবে না। সো অবশ্যই যেহেতু m' এর বেশি জলীয় বাষ্প থাকতে পারবে না তাহলে m' পরিমাণ জলীয় বাষ্পই থাকবে, বাকিটুকু যে m - m' এই পার্থক্যটুকু সেই জলীয় বাষ্প বেসিক্যালি ঘনীভূত হয়ে তরল হয়ে যাবে। আই গেস আমরা যদি হচ্ছে কি এই টপিকের উপর একটা প্রবলেম সলভ করি আমাদের জন্য ব্যাপারটা বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে। আমার কাছে বলা হচ্ছে কোনো একদিন বায়ুর তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা বলা হচ্ছে 60%। যদি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি তাপমাত্রা নামিয়ে নিয়ে আসি তাহলে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এখন আমরা যেহেতু জানি R = F/F × 100%, সো আমরা বেসিক্যালি ওই দিন যে বায়ু তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস সেই দিন আমাদের বদ্ধ কক্ষে কতটুকু আসলে জলীয় বাষ্প উপস্থিত আছে সেটুকু যদি বের করতে চাই আমরা কিন্তু বলতেই পারি R এর ভ্যালু যেহেতু আমাদের কাছে 60% বলে দেওয়া হয়েছে আমরা বলতে পারি এখানে 60 ×
এই এফ আমরা জানি ছোট হাতের এফ হচ্ছে গিয়ে বেসিক্যালি রুমে উপস্থিত জলীয় বাষ্প এবং বড় হাতের এফ হচ্ছে গিয়ে আমাদের কতটুকু থাকতে পারে বাষ্পচাপ, সেই সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের কাছে বলে দিয়েছে 24.11 মিলিমিটার ইনটু 100। এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু বেসিক্যালি 14.46 মিলিমিটার পারদচাপ, তাই তো? এতটুকু আসলে তখন আমাদের থাকতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই রুমের টেম্পারেচার আমরা 12 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিয়ে আসছি তখন পারদচাপ দাঁড়াচ্ছে কতটুকু? 13.35 মিলিমিটার পারদচাপের সম্পৃক্ত বাষ্পচাপ আসলে তখন রুমের মধ্যে উপস্থিত আছে। যেহেতু আমরা আপেক্ষিক আর্দ্রতার এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি রুমের মধ্যে তাহলে বেসিক্যালি 14.46 মিলিমিটার পারদচাপ সম্পৃক্ত অবস্থায় আছে, তার মানে এই পরিমাণ জলীয় বাষ্প স্টোরড আছে, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা রুমের টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিয়ে আসব তখন বেসিক্যালি কি হচ্ছে, তখন আমাদের যে সম্পৃক্ত বাষ্পচাপ বর্তমান উপস্থিত বাষ্পচাপের থেকে তখন কম, তাই তো? সো আমরা যদি বলি এটা হচ্ছে এফ এবং আমাদের বেসিক্যালি রুমের মধ্যে থাকতে পারে কতটুকু? এফ প্রাইম বলা হচ্ছে 13.35 মিলিমিটার পারদচাপ। আমরা যদি দেখতে পাচ্ছি এফ ইজ গ্রেটার দেন এফ প্রাইম, তার মানে যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে তার থেকে আমাদের যতটুকু জলীয় বাষ্প আছে তা বেশি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে এবং আমরা সবাই জানি যে জলীয় বাষ্পের চাপ হচ্ছে গিয়ে জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। আমরা তাহলে এখান থেকে বলতে পারি যতটুকু জলীয় বাষ্পের ভর আসলে আমাদের জন্য ঘনীভূত হবে সেটা হচ্ছে এফ মাইনাস এফ প্রাইম ডিভাইডেড বাই এফ টাইমস 100%। এতটুকু শতকরা জলীয় বাষ্প ঘনীভূত হবে। সো এই ক্যালকুলেশনটা আমরা করতেই পারবো আশা করি। কতটুকু মান আসছে দেখতে পারি তাহলে আমরা এখান থেকে মান আসছে 14.46 minus 13.35 divided by 14.46 times 100% gives us the value of অর্থাৎ জলীয় বাষ্প যতটুকু উপস্থিত আছে তার 7.68% ঘনীভূত হবে। বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের 7.68% ঘনীভূত হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাস করার জন্য। আজকে এই পর্যন্তই রেখে আমি সৈয়দ আল নাহিয়ান সাইনিং অফ। আশা করি আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।